নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমরা যে মক টেস্টের সিরিজটা লঞ্চ করেছি, আজকে তার 9 নম্বর সেট নিয়ে চলে এলাম। দেখো, তোমাদের পরীক্ষাকে টার্গেট করে 25টি সেরা বাছাই করা জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে মক টেস্ট সিরিজ আসছে, সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট হবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। সাজেশন ভিত্তিক এই ক্লাসের মধ্যে সিলেবাস অনুযায়ী বাছাই করা সেরা জিকে তোমরা পেয়ে যাচ্ছ। যারা আগের ক্লাস দেখোনি অবশ্যই দেখে নিবে। আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, যেখানে বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে। ফর এক্সাম্পল, আমাদের যে ডব্লিউপি হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে বেঙ্গল ব্যাটালিয়ন বলে, সেইখানে আমরা এখন ইংলিশের উপরে প্রচুর পরিমাণে ফ্রি প্র্যাকটিস সেট প্রোভাইড করছি। তো অবশ্যই প্রত্যেকে জয়েন হয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, শরৎচন্দ্র বোস। চারটে অপশনস এর মধ্যে রাইট অ্যান্সার উইল বি অপশন বি, সুভাষচন্দ্র বসু। অপশন বি হবে সঠিক উত্তর। যদি আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দেখি তাহলে দেখব 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু পশ্চিমবঙ্গে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। দেখো, 1938 এবং 39 খ্রিস্টাব্দে পর পর সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি হিসাবে জয়লাভ করেছিলেন এবং সেইখানে 1939 খ্রিস্টাব্দে গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবী সীতারামায়ের সাথে তার মতপার্থক্য হয়। আমি কিন্তু এই যে পয়েন্টগুলো বলছি খুব ভালো করে শুনবে। ত্রিপুরী সেশনে তার ফলে সেইখান থেকে তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং সেইখান থেকে বেরিয়ে এসে 1939-এ সুভাষচন্দ্র বসু গঠন করলেন ফরওয়ার্ড ব্লক। এরপরে তিনি 1941-এ তিনি এলগিন রোডে কলকাতা বাড়ি থেকে তিনি ভারতবর্ষ ত্যাগ করলেন। ঠিক আছে, এই পয়েন্টগুলো আসবে। সুভাষচন্দ্র বসু রাষ্ট্রপতি হন এবং শেষ কবি স্যারকে উপরাষ্ট্রপতি করেছিলেন তিনি এই ফরওয়ার্ড ব্লকের। সুভাষচন্দ্র বসুর যে আইনে গঠন করেছিলেন, যার যে ফ্ল্যাগ ছিল, সেই পতাকাতে বাঘের চিহ্ন পাওয়া যায়, এটাও পরীক্ষাতে আসে। ভারতবর্ষ তার স্বাধীনতা অর্জনের পরে ফরওয়ার্ড ব্লক একটি স্বাধীন রাজনৈতিক দল হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করে। ওকে, তো এই কত সালে কে প্রতিষ্ঠা করে ইত্যাদি যে সমস্ত পয়েন্টগুলো বললাম মাথায় রেখো। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুই দেশের মধ্যে রয়েছে? ভারত ও পাকিস্তান, ভারত ও চীন, ভারত ও বাংলাদেশ, ভারত ও নেপাল। সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত ও চীন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। এছাড়াও দেখে নেবো আমরা, দেখো ভারত এবং পাকিস্তানের মধ্যে যে লাইনটা রয়েছে তাকে আমরা র্যাডক্লিফ লাইন বলছি, ডুরান্ড লাইন বলছি। পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝখানে যেটা রয়েছে লাইন অফ কন্ট্রোল রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখবা। 3 বিঘা করিডোর রয়েছে ভারতের সাথে, কোথায়? ভারতের সাথে 3 বিঘা করিডোর রয়েছে বাংলাদেশের। ম্যাকমোহন লাইন কোথায় বললাম? ভারত এবং চীনের সাথে রয়েছে। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন, ধনাত্মক আধানযুক্ত আয়নকে কি বলা হয়? অ্যানায়ন, ক্যাটায়ন, মলিকিউল নাকি অ্যাটম? চারটে অপশনসের মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ক্যাটায়ন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, এখানে ক্যাটায়ন অ্যানায়ন সম্পর্কে আমরা দেখবো। দেখো, ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা। ক্যাটায়নকে ইলেকট্রনের চেয়ে বেশি প্রোটন থাকে ক্যাটায়নে, ধাতব পরমাণু দ্বারা গঠিত। আর অ্যানায়ন কি? অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। ওকে, প্রোটনের চেয়ে ইলেকট্রন সংখ্যা এখানে বেশি থাকে আর অধাতব পরমাণু দ্বারা গঠিত এটা। তাহলে এই ক্যাটায়ন অ্যানায়ন খুব ভালো করে দেখে নেবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি দুর্দান্ত আপডেট রয়েছে। যারা বেঙ্গল পুলিশের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল অথবা ডব্লিউপি কনস্টেবল অথবা এসআই, বিভিন্ন পরীক্ষার জন্য। আর হ্যাঁ, এই মক টেস্ট সিরিজটাও কিন্তু কেপি এক্সামের জন্য হেল্পফুল হবে। তাদের জন্য নিয়ে আসা হয়েছে সেকেন্ড এবং লেটেস্ট এডিশন, সম্পূর্ণ বাংলা ভাষায় হাতে লেখা কমপ্লিট স্ট্যাটিক জিকে হ্যান্ড রিটার্ন বুক, যেখানে 50টিরও বেশি টপিক পাবে উইথ আর্ট অ্যান্ড কালচার। ওকে, এই বইটি আমাদের রয়েছে ইবুক আকারে, মনে রাখবে এগুলো পিডিএফ দেওয়া হবে। এছাড়াও রয়েছে 1550 প্লাস এমসিকিউ উইথ 5000 বা 5000 ওয়ান লাইনার্স জিকে সাজেশন কিং। তো এই দুটো বই এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে পুলিশ পরীক্ষার্থীদের জন্য। যারা নিতে আগ্রহী রয়েছে তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তোমরা মাত্র 199 টাকা পেমেন্ট করে স্ক্রিনশটটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে দুটো বই পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটি বইয়ের দাম 99 করে রাখা হয়েছে অফার ডিসকাউন্ট দিয়ে। তো 199 টাকায় দুটো বই বাড়িতে বসে পেয়ে যাবে পিডিএফ আকারে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে যে জিকেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। জিকে স্ট্র্যাটেজিকে নিয়ে যাদের ভয় ভীতি রয়েছে পুলিশ পরীক্ষার্থী স্টুডেন্টদের কিন্তু কোনো রকম কোনো টেনশন থাকবে না, আমি গ্যারান্টি দিলাম এটুকু। আর আমার এই মক টেস্টের ক্লাস তোমরা দেখতে থাকবে। ওকে, চলো যারা নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ করবে। পরবর্তী প্রশ্ন দেখে নি, ভারতীয় নির্বাচনী প্রক্রিয়ায় নোটা বিকল্পটি কোন সালে উপস্থাপন করা হয়? 2019, 2013, 2024, 2020।
চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 2013 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নোটা অর্থাৎ নান অফ দ্য অ্যাবাভ যার ফুল ফর্ম, এটি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম এবং দিল্লি বিধানসভা নির্বাচনের সময় প্রথম এই বিকল্প বা নোটাটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। তাহলে কোথায় ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়, কত সালে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়, 2013 সালে, অবশ্যই মনে রাখবে। নেক্সট পরবর্তী 5 নম্বর কোয়েশ্চেন, তোমরা যদি অ্যান্সার জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। 5 নম্বর প্রশ্ন বলছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার আইন পার্লামেন্টে কোন সালে পাস হয়, 2010, 2006, 2009 নাকি 2011? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 2009 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেব আমরা অ্যাডিশনাল ইনফরমেশন। ভারতের সংসদের শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন আইনটি 4 আগস্ট 2009 সালে প্রণীত হয়েছিল এবং এটি 1 এপ্রিল 2010 সাল থেকে কার্যকর হয়। এই আইনটি শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন নামেও পরিচিত, কারণ এর বিধানে বলা হয়েছে কি প্রাথমিক বিদ্যালয়ের ন্যূনতম নিয়মাবলীর সাথে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুর মৌলিক অধিকার রয়েছে। 2002 সালে ভারতের সংবিধানের 86তম সংশোধন অনুযায়ী সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকার হিসাবে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারত যেদিন স্বাধীনতা লাভ করেছে সেদিন মহাত্মা গান্ধী কোথায় উপস্থিত ছিলেন, নতুন দিল্লি, পুনে, রাওয়ালপিন্ডি নাকি কলকাতা? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশনসের মধ্যে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, এই মক টেস্টের মধ্যে তোমরা পাবে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্ট্র্যাটেজিকে, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ের প্রশ্ন একদম হুবহু যেভাবে পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে সেই টাইপের, বাট তোমাদের এখানে সলিউশন আকারে দিচ্ছি, কারণ এটা মক টেস্ট অ্যানালাইসিস আকারে করে দিচ্ছি যাতে তোমার অ্যাডিশনাল ইনফরমেশন গুলো কাজে লাগে। চলো আমরা দেখে নিই ডিটেলসে। 1947 সালে ভারত যখন স্বাধীন হচ্ছে মানে 15ই আগস্ট, মহাত্মা গান্ধী সেই সময় উপস্থিত ছিলেন কলকাতায়। কলকাতার শান্তি এবং সারা বাংলা শান্তির জন্য তিনি হিন্দু মুসলিম যে দাঙ্গা লেগেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেইটাকে থামানোর জন্য এখানে কাজে লেগে পড়েছেন মহাত্মা গান্ধী। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত ব্যক্তি বারদৌলির সাথে সম্পর্কিত? ভেরি গুড কোয়েশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে নির্বাচন করতে হবে। সর্দার বল্লভভাই প্যাটেল, অরবিন্দ ঘোষ, মহাবীর নাকি গুরু নানক? দেখো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে বারদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত ব্যক্তি সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল গুজরাটের বারদৌলি নামক গ্রামে বারদৌলি আন্দোলনে সেখানে সাথে যুক্ত ছিলেন এই সর্দার বল্লভভাই প্যাটেল, এবং সর্দার উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আর বারদৌলির মহিলারা সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার বলে ডাকতো, বাট উপাধি দেয় মহাত্মা গান্ধী। এটাও কিন্তু কনফিউজিং হয়। এবং এটি হয়েছিল কবে কবে হয়েছিল স্যার? 1928 সালে, 1928। তাহলে অবশ্যই এই পয়েন্টগুলো দেখে রাখবে। চলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। তাকে প্রায় সর্দার বলা হতো, তাকে ভারতীয় বিসমার্কও বলা হয়। গুড ইম্পর্টেন্ট পয়েন্ট। সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে অহিংস আইন অমান্য করে গুজরাটের বারদৌলি থেকে কৃষকদের সংগঠিত করেছিলেন। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 12 জুন 1928 সালে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং 1931 সালে করাচি অধিবেশনে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিও নিযুক্ত হয় এবং 1991 সালে তাকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেল 1991 ভারতরত্ন পেয়েছিলেন মরণোত্তর আকারে। এছাড়াও তাকে লৌহ মানব বলা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, তথ্যের অধিকার আইন কবে কার্যকরী হয় ইন্ডিয়ান পলিটির? গুড কোয়েশ্চেন। 2005, 2005 ডিসেম্বর নাকি 6 নভেম্বর নাকি 2005 অক্টোবর? দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে সিমিলার তোমরা ইয়ারও পাবে, বাট তোমাকে মান্থটাও জানতে হবে। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি আমার হয়ে যাবে 8 নম্বর প্রশ্নের 2005 অক্টোবরে তথ্যের অধিকার আইন অর্থাৎ রাইট টু ইনফরমেশন, যেটা 2005 অক্টোবরে কার্যকরী হয়। তথ্যের অধিকার আইন হলো তথ্য অধিকার আইন 2005 অধীনে ভারতের প্রত্যেকটি নাগরিককে প্রদত্ত একটি অধিকার বা রাইট, যেটি 12 অক্টোবর 2005 কার্যকরী হয়। এটি মৌলিক অধিকার কিন্তু নয়, হ্যাঁ, এটি রাইট টু ইনফরমেশন আইনটি তথ্যের স্বাধীনতা আইন 2002 প্রতিস্থাপিত করেছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন, ফ্লপি ডিস্কের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? কম্পিউটার থেকে দু একটা কোয়েশ্চেন্স আসে, তো ভিভিআই করবে এই প্রশ্নগুলো। সঠিক উত্তর কোনটা হবে? ফ্লপি ডিস্কের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 1.44 MB। আর এমবির ফুল ফর্ম কি? এমবির ফুল ফর্ম হচ্ছে মেগাবাইট। প্রত্যেকে লিখে নাও, এমবির ফুল ফর্ম হচ্ছে মেগাবাইট। 1 MB = 1024 KB। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, আন্না চণ্ডী? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিজয়লক্ষ্মী পণ্ডিত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরপ্রদেশ থেকে। সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। বিজয়লক্ষ্মী পণ্ডিত ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত
এবং আন্না চান্ডি ভারতের প্রথম হাইকোর্টের মহিলা বিচারপতি ছিলেন। নেক্সট পরবর্তী প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক হলেন নিম্নের কে? নাগার্জুন, চরক, বরাহমিহির নাকি কলহন? বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক হলেন বরাহমিহির। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। দেখো কলহন রচনা করেছিলেন রাজতরঙ্গিনী, যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। চরক সংহিতা রচনা করেন চরক। কালিদাসের লেখা মেঘদূত। রত্নাবলী রচনা করেন হর্ষ। রুদ্রাক্ষ রচনা করেন মৃচ্ছকটিকম। এটা কি লিখলাম? রুদ্রাক্ষ বলছি না, শূদ্রকের মৃচ্ছকটিকম। শূদ্রক হবে, ওকে, এটা শূদ্রক হবে। খুব ভালো করে প্রত্যেকে দেখানো, শূদ্রক রচনা করেন মৃচ্ছকটিকম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ঘুমার লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। আর্ট অ্যান্ড কালচার থেকে স্ট্যাটিক জিকের খুব ভালো প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলোই আসে, তোমরা দেখবে। সঠিক উত্তরটি হয়ে যাবে 12 নম্বর প্রশ্নের রাজস্থান ইজ দা কারেক্ট অ্যান্সার। ঘুমার লোকনৃত্য রাজস্থানে দেখা যায়। মহারাষ্ট্রের বিখ্যাত লাবণী, রাজস্থানের কালবেলিয়া, ঘুমার এবং গাঙ্গুর। যাব আমরা পরবর্তী প্রশ্নে, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দিল্লি, লাক্ষাদ্বীপ, লাদাখ নাকি আন্দামান নিকোবর? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার। তোমাদের কোনটা হবে? 13 নম্বরের সঠিক উত্তর লাদাখ। দেখো, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে লাদাখ। এইখান থেকে আমরা এক ঝলকে অনেকগুলো তথ্য দেখব, যেরকম ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কাভারাত্তি। ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দিল্লি। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাদাখ। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অ্যাজ পার এরিয়া রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কোনটি? সিকিম। সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ। তাহলে একটি প্রশ্ন প্লাস তুমি পাচ্ছ 10টি ইনফরমেশন। ক্লাসটা কি ভালো লাগছে না? ভালো লাগছে কি বুঝবো কি করে? একটা লাইক করে দাও ক্লাসটাকে, তবে তো বুঝবো যে হ্যাঁ ভালো লাগছে, তাই তো? তো অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দাও বন্ধুরা। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাই। তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? চম্বল, ভাগীরথী, কয়না, বাণসাগর। এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? আমি বলে দেব, ভারতের উচ্চতম বাঁধ তেহরি বাঁধ। এটি কোন নদীর উপর রয়েছে? এটি ভাগীরথী নদীর উপর রয়েছে। সো অপশন বি হবে সঠিক উত্তর। ডিটেলসটা আমরা খুব ভালো করে দেখব। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ বাঁধ এবং ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, যার হাইট হচ্ছে 592 মিটার, লম্বা প্রায় 260.5 মিটার উঁচু। এই বাঁধ, তেহরি বাঁধ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় রয়েছে? ভাগীরথী নদীর উপর রয়েছে। ভাগীরথী নদীর উপর রয়েছে। এটি সেচ এবং জলবিদ্যুতের জন্য বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এই পয়েন্টগুলো তোমাদের দরকার নেই, ঠিক আছে? উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে, তেহরি জেলায় রয়েছে, তেহরি বাঁধ ভাগীরথী নদীর উপর রয়েছে। ব্যাস, দ্যাট ইজ এনাফ। এখানে আরো 4টে পয়েন্ট দেখে রাখো। কয়না বাঁধ রয়েছে কয়না নদীর উপর, বনসাগর বাঁধ সোন নদীর উপর, গান্ধী সাগর বাঁধ চম্বল নদীর উপর, তেহরি বাঁধ রয়েছে ভাগীরথী নদীর উপর। নেক্সট পরবর্তী প্রশ্ন, মুখের পিএইচ এর মান কত হলে দাঁত ভাঙতে শুরু করে? 11.2, 6.5, 5.5, 7.5। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে 5.5 ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন সি। মুখের পিএইচ এর মান 5.5 হলে দাঁত ভাঙতে শুরু করে। দেখো, দাঁত হচ্ছে এনামেল দ্বারা গঠিত, ক্যালসিয়াম ফসফেট দিয়ে গঠিত, তাই তো? এটি জলে দ্রবীভূত হয় না, কিন্তু মুখের পিএইচ 5.5 এর কম হলেই ক্ষয় হতে শুরু করে। মুখে উপস্থিত ব্যাকটেরিয়া, চিনি, খাদ্যের পর অবশিষ্ট খাদ্য যেটা থেকে যায়, তাদের ফলে অ্যাসিড সৃষ্টি করে এবং ক্ষয় সৃষ্টি হয়। এটি প্রতিরোধ করার জন্য সর্বোত্তম উপায় কি? খাবার খাওয়ার পর আমাদের ব্রাশ করতে হবে। সো পিএইচ এর মানটা যাতে ব্যালেন্সড হয়ে যায়। নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে আরো রয়েছে, এই যে টুথপেস্টে লবণ থাকে যা মুখের অম্লতা হ্রাস করে, যেটা বললাম তোমাদের। সো এই পয়েন্টটা তোমরা দেখলেই হবে, দাঁত ক্ষয় রোধে টুথপেস্টের ভূমিকা কিরূপ। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে? কৃষ্ণদেব রায়, বীর নরসিংহ প্রথম দেব রায়, আচুত্য দেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ রাজবংশ। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বীর নরসিংহ। তুলুপ রাজবংশের প্রতিষ্ঠাতা বীর নরসিংহ ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো, বিজয়নগর সাম্রাজ্য 4টি রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল। কি কি স্যার? একটা হচ্ছে সঙ্গম, আরেকটি হচ্ছে সালুব, একটি হচ্ছে তুলুব, আরেকটি হচ্ছে আরবিন্দু বা আরাবিডু। এই 4টে রাজবংশ সেখানে শাসন করেছিল। যদি আমরা খুব ভালো করে দেখি, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল হরিহর বুক্কা। তুলুব রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন বীর নরসিংহ। তুলুব রাজবংশের সর্বশেষ রাজা ছিলেন সদাশিব রায়। তুলুব রাজবংশের সর্বাধিক জনপ্রিয় রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে?
বিম্বিসার। এরপরে আমরা এক ঝলকে দেখে নেব বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ, চোল রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয়ালয় চোল, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা সিমুক, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। নেক্সট পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, কুমারগুপ্ত ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? গুপ্ত শাসক কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। এটি একটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। এটি ধ্বংস করেন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার বিন খালজি। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। খুব ইম্পর্টেন্ট কিন্তু ডিয়ার স্টুডেন্ট এই পয়েন্টটাও। অদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? গোপাল। তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট তোমরা খুব ভালো করে মাথায় রাখবে, ওকে, কারণ পরীক্ষাতে এইগুলোই বারবার তোমাকে রিপিট করবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নি। 18 নম্বর কোয়েশ্চেন বলছে আরসোলার শাসঙ্গের নাম কি? ফুসফুস, ট্রাকিয়া, ফুলকা নাকি দেহতক? চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ইজ দা রাইট আনসার, ট্রাকিয়া। দেখো আরসোলার শাসঙ্গের নাম ট্রাকিয়া। আমরা জানি দেহতকের মাধ্যমে শ্বাস কার্য চালায় কে? দেহতকের মাধ্যমে কেঁচো, যোগ, এইগুলো। ফুসফুসের মাধ্যমে মানুষ, বেস্ট এক্সাম্পল। ওকে, চলো নেক্সট পরবর্তী, মাছ হচ্ছে ফুলকা সাহায্যে। নেক্সট পরবর্তী প্রশ্ন, সোনালী তন্তু বিপ্লব কোন ফসলের উৎপাদনের সাথে যুক্ত? খুব ভালো প্রশ্ন, চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে 19 নম্বর প্রশ্নের সোনালী তন্তু বিপ্লব পাট উৎপাদনের সাথে যুক্ত। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো রূপালী তন্তু বিপ্লব এটাও আছে, তুলার সাথে যুক্ত। কালো বিপ্লব বা ব্ল্যাক রেভলিউশন পেট্রোলিয়াম উৎপাদন। লাল বিপ্লব মাংস, টমেটো। গোলাপি বিপ্লব চিংড়ি ও পেঁয়াজ। রূপালী বিপ্লব ডিম। স্বর্ণালী বিপ্লব ফল, মধু এবং উদ্যান পালন। নেক্সট পরবর্তী প্রশ্ন, চাপের এসআই একক কোনটি? রেডিয়ান, পাস্কাল, স্টেরেডিয়ান নাকি অ্যাম্পিয়ার? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, পাস্কাল ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয় কোন তারিখে? ভিভিআই করবে এগেন। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য আমি যেগুলো সেট করেছি না, একদম ডেফিনেটলি পরীক্ষায় আসার মতো, তোমরা বললে বিশ্বাস করবে না, বাট যখন এক্সাম দিয়ে আসবে, যারা আমার ক্লাস করে যাবে, মক টেস্ট দেখে যাবে, তারা কিন্তু বুঝতে পারবে। তো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশনে রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। ওকে, আর বন্ধুর সাথে একটু শেয়ার করে দেয় যারা পুলিশের ফর্ম ফিল আপ করেছে। 21 নম্বরের সঠিক উত্তর হবে 17 এপ্রিল। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো 14 এপ্রিল প্রতি বছর আমরা বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী পালন করি। 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে রিপিট হয়। 17 এপ্রিল হিমোফিলিয়া দিবস। 18 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ দিবস। 19 এপ্রিল বিশ্ব যকৃত দিবস। নেক্সট প্রশ্ন, দেবেন্দ্র কুমার উপাধ্যায় কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন? কলকাতা হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট? কারেন্ট অ্যাফেয়ার্সের টাটকা প্রশ্ন, সঠিক উত্তর দিল্লি হাইকোর্ট হবে। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। দেখো এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন কে? টি.এস. শিবাঙ্গানাম। আর আলোক আরাধি রয়েছেন বোম্বে হাইকোর্টের। অরুণ বানসালি রয়েছেন এলাহাবাদ হাইকোর্টের। নেক্সট প্রশ্ন, কোন ক্রিকেট দল 2024-25 বিজয় হাজারে ট্রফি জিতেছে? কর্ণাটক, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ নাকি রাজস্থান? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন এ, কর্ণাটক ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো কর্ণাটক পুরুষদের সিনিয়র ক্রিকেট দল 2024-25 ফাইনাল বিদর্ভকে পরাজিত করেছে। বিদর্ভকে হারিয়ে 36 রানে জয়লাভ করলো কর্ণাটক বিজয় হাজার ট্রফি, যেটা তাদের পঞ্চম ট্রফি এইবারে। ওকে, নেক্সট প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? এগেন ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তরটি হবে অপশন সি, 39 ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো টপ পজিশনে রয়েছে সুইজারল্যান্ড, 2 নম্বরে সুইডেন, 3 নম্বরে ইউএসএ, আমাদের দেশ ভারতবর্ষ 39 নম্বর র্যাঙ্ক রয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয় কবে? দুটো প্রকল্প একসাথে দেওয়া হয়েছে, কন্যাশ্রী প্রকল্প চালু হয় 2013 সালে। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো যুবশ্রী প্রকল্প 2013 সালে, কন্যাশ্রী প্রকল্প 2013 সালে চালু হয়। 2018-তে রূপশ্রী প্রকল্প, 2016 সালে সবুজ সাথী প্রকল্প, 2020-তে পথশ্রী প্রকল্প। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার 2021 সালে। আর তোমরা আরেকটা মনে রাখবে, কন্যাশ্রী দিবস, এটা পরীক্ষাতে আসে। কন্যাশ্রী দিবস প্রতি বছর আমরা 14 আগস্ট, 14 অগস্ট প্রতি বছর সেলিব্রেট করি কন্যাশ্রী দিবস, ঠিক আছে? এটা পরীক্ষাতে আসে তোমাদের। সো ডিয়ার স্টুডেন্ট এন্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। আশা করছি প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ডব্লিউপি এবং কেপি দ্য বেঙ্গল ব্যাটালিয়ন হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যাও, লিংক ডেসক্রিপশনে আছে। আদারওয়াইজ তুমি ডিরেক্টলি আমাদের এই কিউআর কোডটা স্ক্যান করে জয়েন হতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে প্রতিদিন ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল ও পিডিএফ, চাকরির আপডেট, এছাড়াও পাবে মক টেস্ট। ওকে, তো অবশ্যই প্রত্যেকে জয়েন হয়ে যাও।
দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।